এমন একটা সময় ছিল যখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের আলোয় উদ্ভাসিত, যখন ইউরোপীয় দেশগুলি ধর্মান্ধতার কারণে অন্ধকার যুগে ডুবেছিল। সেই সময় যদি কোনো খ্রিস্টান বাইবেল বিরোধী কথা বলতেন, তখন তার সত্যতা বিচার না করেই তাকে পেতে হতো কঠোরতম শাস্তি। গ্যালিলিও যখন বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে, তখন এই তত্ত্বের কোনো সত্যতা যাচাই না করেই সমগ্র খ্রিস্টান সম্প্রদায় গ্যালিলিওকে বাইবেল বিরোধী ঘোষণা করে। ফলস্বরূপ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ঠিক সেই সময় জ্যোতিষশাস্ত্র, দর্শন, বিজ্ঞান, গণিত এবং শিক্ষার অন্যান্য ধারায় নেতৃত্ব দিচ্ছিল একটাই সভ্যতা, ইসলামিক ধর্ম। অথচ আজ এই সভ্যতাই সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ। শিক্ষার মানে, প্রযুক্তিতে, বিজ্ঞানে কিভাবে হলো এই সব? আজকে আমরা জানবো এই ইসলামিক বিশ্বের এক গৌরবময় ইতিহাসের কথা এবং ধীরে ধীরে কালের চক্রে পতনের কারণ সম্বন্ধে। হয়তো আজকের এই ভিডিওটি আমাদের জন্য একটি নতুন আলোর সন্ধান এনে দিতে পারে। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। সময়কাল খ্রিস্টীয় অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী। পৃথিবী তখন কুসংস্কারের অন্ধকারে। ইউরোপে চলছে প্রবল ইনকুইজিশন, আর মুসলিম বিশ্ব তখন বিজ্ঞানের অনুসন্ধানে। মুসলিম সমাজে এই পিরিয়ডটাকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ, অর্থাৎ মুসলিমদের সুবর্ণ যুগ। সেই সময় বাগদাদ, কায়রো, কর্ডোভা, সামারকন্দ, বসরা এবং নিশাপুর ছিল মুসলিমদের অন্যতম শিক্ষা কেন্দ্র। খলিফা হারুন আল রশিদের নেতৃত্বে বাগদাদে গড়ে উঠেছিল বাইতুল হিকমা, হাউস অফ উইজডম, যা ছিল একধারে গ্রন্থাগার, গবেষণাগার এবং অনুবাদ কেন্দ্র। খলিফা হারুন আল রশিদের সুযোগ্য পুত্র আল মামুনের নেতৃত্বে এই বাইতুল হিকমা সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছায়। হাজার হাজার পান্ডুলিপি ও বই সংরক্ষিত করে রাখা হতো। একসময় এই বাইতুল হিকমা বিশ্বের সর্বোচ্চ এবং সমৃদ্ধ গ্রন্থাগার হিসেবে আত্মপ্রকাশ করে। বাইতুল হিকমার মূল উদ্দেশ্য ছিল প্রাচীন গ্রিক, রোমান, ভারতীয়, ফার্সি এবং অন্যান্য ভাষার শিক্ষাকে অনুবাদ করে সংরক্ষণ করা এবং বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত এই বিষয়গুলিতে গবেষণা চালিয়ে যাওয়া। বাইতুল হিকমায় বিজ্ঞান চর্চা করা হতো এক্সপেরিমেন্টাল মেথডের মাধ্যমে। তৎকালীন মুসলিম সম্প্রদায় সমগ্র বিশ্বের সামনে শিক্ষার ধারাকে নতুন রূপে তুলে ধরেছিল। আজকের দিনে বহুল প্রচলিত একটি ওয়ার্ড অ্যালগরিদম। তুমি কি জানো এই অ্যালগরিদম শব্দটি প্রথম পাওয়া যায় তৎকালীন মুসলিম গবেষক আল খোয়ারিজমির লেখা পান্ডুলিপি থেকে। আল খোয়ারিজমি, যিনি ছিলেন আজকের মডার্ন অ্যালজেব্রা বীজগণিতের জনক, তার নামানুসারেই অ্যালজেব্রা নামকরণটি করা হয়। কিন্তু তার এই পান্ডুলিপিটি পরবর্তী ঔপনিবেশিক সময়ে ইউরোপীয়রা নিজেদের দেশে নিয়ে যায় এবং এই বইটি চর্চার মাধ্যমে ইউরোপ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার দ্য ক্যানন অফ মেডিসিন বইটি নতুন আঙ্গিক নিয়ে এসেছিল এবং পরবর্তী সময়ে শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপে মেডিকেল পাঠ্য বই হিসেবে শিক্ষার্থীদের পাঠ করানো হতো এই বইটি। ইবনে আল হাইথম অপটিক্স এবং আলোক বিজ্ঞানে একটি নতুন ধারণা তৈরি করেন। যিনি প্রমাণ করে দেখিয়ে দেন দৃষ্টি তৈরি হয় আমাদের চোখে আলোর প্রবেশের ফলে, নট আইস এমিটিং রেজ, এবং তিনি প্রথম ক্যামেরার ধারণা দেন। প্রাচীন গ্রীসে হিপারকাসের হাত ধরে ত্রিকোণমিতি সৃষ্টি হলেও সেই সময় ত্রিকোণমিতি ছিল জ্যোতির্বিজ্ঞানের অংশ মাত্র। পরবর্তী সময়ে মুসলিম গবেষক এবং গণিত বিশেষজ্ঞ ইবনে মুয়াজ আল জিয়ানির হাত ধরেই ত্রিকোণমিতি একটি স্বাধীন গণিত শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
তিনি সাইন এবং গোলীয় ত্রিভুজের সূত্রের আবিষ্কার করেন। তার লেখা একটি অন্যতম বই হচ্ছে দ্য বুকস অফ আননোন আর্টস অফ এ স্ফিয়ার, যেটা ত্রিকোণমিতির ভিত্তি। সার্জারি চিকিৎসায় মুসলিম বিজ্ঞানীদের অবদান অপরিসীম। আনুমানিক 1000 সালের দিকে বিশ্ব নন্দিত সার্জারি চিকিৎসক আল জহরাত্তই, যিনি 1500 পৃষ্ঠার একটি বই রচনা করেন এবং যে বইটি পরবর্তী 500 বছর ধরে ইউরোপে সার্জারি চিকিৎসার একটি মডেল হিসেবে ব্যবহৃত হয়। তিনি প্রথম সিজার অপারেশন করেন এবং শল্য চিকিৎসায় ব্যবহৃত ফরসেপ অর্থাৎ চিমটে জাতীয় যন্ত্রের উদ্ভাবন করেন। শিক্ষার ক্ষেত্রে মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এত কিছুর পর তাহলে কেন পতন? কোথা থেকে শুরু হলো সব? সাল 1258, মঙ্গল নেতৃত্বাধীন হালাকু খানের হাতে আব্বাসীয় খিলাফতের পতন এবং বাগদাদ ধ্বংস। বইয়ের শহর ভেসে যায় রক্ত এবং ছিঁড়ে যাওয়া পাণ্ডুলিপিতে। গ্রন্থাগার এবং গবেষণাগার ধ্বংস হয়ে যাওয়া মানে কয়েক প্রজন্মের গবেষণা পুরোপুরি মুছে যাওয়া। সেই সময় শিক্ষিত সমাজের একটা বিশাল অংশকে হত্যা করা হয়, ফলে শিক্ষার ধারাবাহিকতা একেবারে ভেঙে পড়ে। আঘাতের পর যখন উঠে দাঁড়ানোর সময়, তখন মুসলিম সমাজের রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে ওঠে, ফলে নিজেদের মধ্যেই ঐক্যের অভাব ঘটে। মুসলিম বিশ্বে শুরু হয় চিন্তার সংকীর্ণতা। একটা সমাজ যখন মনে করত প্রশ্ন করার মাধ্যমে একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সমাজই চিন্তা এবং যুক্তি দিয়ে বিশ্লেষণ করাকে বিদ্রোহ বলে মনে করতে শুরু করে। বিজ্ঞান, দর্শন এগুলো হয়ে পড়ে অপ্রয়োজনীয়, ইসলাম বিরোধী। এদিকে ক্রুসেডাররা মুসলিম শহরগুলো দখল করে তাদের বই এবং জ্ঞান ভান্ডারকে নিয়ে যায় নিজেদের দেশে। আন্দালুস থেকে আরবিক বইগুলোকে অনুবাদ করে সমগ্র ইউরোপে ছড়িয়ে দেওয়া হয়। ইউরোপে রেনেসা অর্থাৎ নবজাগরণ শুরু হয় মুসলিমদের শিক্ষা এবং বিজ্ঞান ধারণাকে হাতিয়ার করে। এদিকে মুসলিম বিশ্ব ঔপনিবেশিক চক্রে নিজেদের ঐতিহ্য হারাতে বসল। শিক্ষা থেকে সম্পূর্ণ সরে গিয়ে তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সাম্রাজ্য রক্ষার দিকে মনোনিবেশ করল। যে সভ্যতা একটা সময় শিক্ষার বিভিন্ন ধারায় নেতৃত্ব দিয়ে এসেছিল, ক্রমেই তারা হয়ে গেল অনুসারী। ধীরে ধীরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গোঁড়ামি মনোভাব তৈরি হলো। 1450 সালের দিকে ইউরোপে গুটেনবার্গ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে, ফলে দ্রুত বই ছাপানো এবং সহজেই তা ছড়িয়ে দেওয়া সম্ভব হলো। কিন্তু মুসলিম বিশ্ব এই প্রিন্টিং প্রেসকে শত শত বছরের জন্য নিষিদ্ধ রাখে। তারা মনে করে তাদের ধর্মগ্রন্থ বিকৃত হতে পারে বা মুসলিম সমাজে মুক্ত চেতনার হাওয়া ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কায় তারা নিজেরাই নিজেদের শিক্ষার গতিকে স্লথ করে রাখে। যে মাদ্রাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, দর্শন বিভিন্ন ধারায় শিক্ষা দেওয়া হতো, ধীরে ধীরে সেই মাদ্রাসাগুলি শুধুমাত্র ধর্ম শিক্ষার একমাত্র আধার হয়ে দাঁড়ায়। শিক্ষা হয়ে পড়ে মুখস্থ নির্ভর। বিজ্ঞান, যুক্তিতর্ক, সময়ের সাথে সাথে শিক্ষার অগ্রগতি এগুলো থেকে মুসলিম সম্প্রদায় কয়েক যোজন দূরে চলে যায়। নারী শিক্ষা ধীরে ধীরে হয়ে যায় অবহেলিত। এরকম ভাবেই মুসলিম সম্প্রদায় নেতৃত্বশীল জাতি থেকে কট্টরতা এবং গোঁড়ামির নাগপাশে আবদ্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, মুসলিম সমাজ কিভাবে পুনরায় শিক্ষার আলোয় ফিরে আসবে, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের পুনর্জাগরণ কিভাবে সম্ভব? সবার আগে বুঝতে হবে, ধর্ম এবং বিজ্ঞান কখনোই একে অপরের শত্রু নয়। তাই ধর্ম শিক্ষার পাশাপাশি ততটাই গুরুত্ব দিয়ে তোমাকে বিজ্ঞান চর্চাও করতে হবে। মুসলিম সমাজের বিজ্ঞান চর্চার জন্য বিনিয়োগ বাড়াতে হবে। উন্নত মানের বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, গ্রন্থাগার তৈরি করতে হবে।
ধর্মশিক্ষার পাশাপাশি মাদ্রাসাগুলিতে বিভিন্ন ধারায় শিক্ষাকে অবতীর্ণ করতে হবে। বিজ্ঞান চর্চা, গবেষণা, এক্সপেরিমেন্টাল মেথডের মাধ্যমে শিক্ষাকে আবার তুলে ধরতে হবে। পুরুষতন্ত্রের পাশাপাশি নারীর শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার ক্ষেত্রে পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকেরই সমান অধিকার বা সমান অংশগ্রহণ প্রয়োজন। ইতিহাস সাক্ষী আছে যে জাতি জ্ঞানকে অনুসরণ করে তারাই বিশ্বে নেতৃত্ব দেয়। তাই জ্ঞানকে, বিজ্ঞানকে ধর্মের পরিপন্থী না ভেবে ধর্মের পরিপূরক ভাবতে শিখতে হবে। এখন শুধু এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান চর্চা বা জ্ঞান চর্চাই যথেষ্ট নয়, তার জন্য নিজেদের মধ্যে অন্তঃকরণেও কিছু কাজ করতে হবে। সততা, দায়িত্ব, মূল্যবোধ, মানবিকতা চর্চা এগুলোর ওপর মনোযোগী হতে হবে। দেশের প্রতি দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। শুধু নিজের সমাজ নয়, চারপাশের প্রত্যেকটা সমাজকেই ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে। কখনোই একা বেঁচে থাকা বা সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। তাই ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব রাখতে হবে। প্রত্যেক জাতির সঙ্গে জ্ঞানের আদান প্রদান করতে হবে। তাহলেই একটা জাতি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়েও মুসলিম সমাজে একাধিক প্রতিভার জন্ম হয়, যেমন এপিজে আব্দুল কালাম স্যার, হামিদ আনসারি, মাকবুল প্যাটেল। এরাই তোমাদের আইডল হওয়া উচিত। এই সমস্ত মানুষদেরই আইডল বানাও যারা সমস্ত বিশ্বকে সামনের দিকে তুলে ধরেছে, যারা মুসলিম সম্প্রদায়কে আলোকিত করেছে, তাদেরকেই আইডল বানাও। আজকের এই ভিডিওর মাধ্যমে একটা গোটা সমাজের হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম এবং তার সঙ্গে কিভাবে আবার জ্ঞানের আলোয় ফিরে যাওয়া যায় সেই বিষয়েও দৃষ্টিপাত করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর তার সঙ্গে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও আর স্বপ্নকে বাস্তবায়িত করো। দুনিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।